ক্যামব্রিজ বুক 19 রিডিং টেস্ট 2 থেকে আমরা আজকে কোয়েশ্চেনগুলো সলভ করব। প্রথমে আমরা চলে আসি কোয়েশ্চেন্স নাম্বার 1 থেকে 7। কমপ্লিট দ্য নোটস বিলো, ওয়ান ওয়ার্ড অনলি। সো এটা আমাদের হচ্ছে প্যাসেজের টাইটেল, ব্রিটেনস ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, অর্থাৎ ব্রিটেনের যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ঘটেছিল সেটা সম্পর্কে এখানে বলা হচ্ছে। আমরা এখানে কয়েকটা স্টেজ দেখতে পাচ্ছি। স্টেজগুলোর মধ্যে প্রথমে আমাদের আসে হলো হচ্ছে স্টিম পাওয়ার, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, আয়রন ইন্ডাস্ট্রি, তারপরে কমিউনিকেশনস, আরবানাইজেশন। প্রথমে আমরা স্টিম পাওয়ারে যাচ্ছি। স্টিম পাওয়ার, এখান থেকে আমাদের ফার্স্ট লাইন যেটা সেটা বলছে যে নিউকোমেন্স স্টিম ইঞ্জিন ওয়াজ ইউজড ইন মাইন্স অ্যান্ড টু রিমুভ ওয়াটার। সো এখানে আমরা কিওয়ার্ড হিসেবে যেটা সিলেক্ট করব প্রথমে হলো স্টিম পাওয়ার, আর এখানে হলো মাইন্স, আর এখানে হলো ওয়াটার। পরের লাইন আমরা পড়ব ইন ওয়াট অ্যান্ড বোল্টনস স্টিম ইঞ্জিন। বলছে যে ইন ওয়াট অ্যান্ড বোল্টনস স্টিম ইঞ্জিন দ্য মুভমেন্ট অফ দ্য ড্যাশ। তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, বোস্টম ইন ওয়াট অ্যান্ড বোল্টনস স্টিম ইঞ্জিন। এখানে বলছে দ্য মুভমেন্ট অফ দ্য ড্যাশ ওয়াজ লিঙ্কড টু এ গিয়ার সিস্টেম। এখানে লিঙ্কড কথাটা বলা আছে, একটা গিয়ার সিস্টেমের কথা বলা আছে। এখানে যদি হচ্ছে লিঙ্কড কথাটা থাকে, ওয়াজ লিঙ্কড টু এ গিয়ার সিস্টেম, তাহলে আমাদের প্যাসেজে থাকতে পারে কানেক্টেড টু এ গিয়ার সিস্টেম অথবা জয়েন্ট টু এ গিয়ার সিস্টেম, এটা থাকতে পারে। অর্থাৎ এই লিঙ্কড ভার্বের সাথে এটার একটা সামঞ্জস্য থাকতে পারে। তো আমরা এখন প্যাসেজে চলে যাই। প্যাসেজের মধ্যে আমরা দেখি কোথায় এই কাজগুলো হচ্ছে। আমরা এখানে স্টিম পাওয়ার সম্পর্কে দেখব। তো আমাদের এখানে প্যাসেজের টাইটেলটা দেওয়া আছে দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইন ব্রিটেন, অর্থাৎ ব্রিটেনে যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ঘটছে তার সম্পর্কে বলা আছে। আমরা প্রথমে হলো স্টিম পাওয়ার, মাইন্স, ওয়াটার, ইন ওয়াট অ্যান্ড বোল্টনস, এইটাকে বেশি প্রায়োরিটি দেব। আমরা প্রথম প্যারাগ্রাফ যদি এখানে খুঁজি, প্রথম প্যারাগ্রাফে এই নাম দুইটা আমাদের নাই। প্যারাগ্রাফ 2 তে আমরা যদি যাই, প্যারাগ্রাফ 2 তে আমাদের এরকম নাম থাকার কথা, কিন্তু আমরা দেখব কোথায় আছে। আমরা এইখানে একটা নাম পেয়েছি, ম্যাথিউ বোল্টন নামটা আমরা পেয়েছি। আর তার আগের জায়গায় আমরা পেয়েছি জেমস ওয়াট, এই দুইটা নাম আমরা পেয়েছি। তার মানে আমাদের লোকেশন ট্র্যাক করা হয়ে গেছে, অর্থাৎ নাম আমরা পেয়েছি। এখন এখানে গিয়ার সিস্টেমের কথাটা বলা আছে, আমরা গিয়ার সিস্টেমটা কি সেটা দেখব। এখানে গিয়ার মেকানিজমের কথা বলা আছে, গিয়ার মেকানিজমের কথা বলা আছে। তার মানে আমরা যদি এখন বলি যে আমরা লোকেশন মোটামুটি পেয়ে গেছি, আমরা তাহলে এখান থেকে যদি এখন পড়ি তাহলে আমরা এখান থেকে এই লাইনের ভিতরে আনসারটা পাবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লোকেশন। আর আমরা কোয়েশ্চেনটাকে আর একটু হাইলাইট করে দেখব, বড় করে দেখি। তাহলে এখানে বলছিল যে in Watt and Boulton's steam engine, the movement of the dash was linked to a gear system. আমরা এখানে পড়ি, যেহেতু লোকেশন আমরা পেয়েছি। In the 1760s, the Scottish engineer James Watt started to adopt one of Newcomen's models, অর্থাৎ নিউকোমেন্স মডেলস এর আহ, অ্যাডাপ্ট করার চেষ্টা করছিলেন ওয়ান অফ নিউকোমেন্স মডেলস, অর্থাৎ নিউকোমেন্সের অনেকগুলো মডেল ছিল, সেই মডেলের একটাকে তিনি খাপ খাইয়ে নেওয়ার জন্য চেষ্টা করছিলেন, অ্যান্ড সাকসিডেড, এবং সাকসিড হয়েছিলেন ইন মেকিং ইট ফার মোর এফিশিয়েন্ট, এবং সাকসিডেড হয়েছিলেন মানে সফল হয়েছিলেন ইন মেকিং ইট, তৈরি করাতে, ফার মোর এফিশিয়েন্ট, আরো বেশি দক্ষ। Watt later worked with the English manufacturer Matthew Boulton. তাহলে ওয়াট পরবর্তীতে কাজ করে কার সাথে? ইংলিশ ম্যানুফ্যাকচারার ম্যাথিউ বোল্টনের সাথে, টু ইনভেন্ট এ নিউ স্টিম ইঞ্জিন, একটা নতুন স্টিম ইঞ্জিন আবিষ্কার করার জন্য। ড্রাইভেন বাই বোথ দ্য ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড স্ট্রোকস অফ দ্য পিস্টন, যেটা ড্রাইভেন করা হয়েছিল, অর্থাৎ ড্রাইভ করা হয়েছিল
by both the forward and backward strokes of the piston, অর্থাৎ পিস্টনের ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড স্ট্রোকস এর জন্য দ্বারা ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড স্ট্রোকস এর দ্বারা পিস্টন, তাহলে এখানে আমাদের দ্য ফরওয়ার্ড আর হচ্ছে দ্য ব্যাকওয়ার্ড, এটাই হচ্ছে আমাদের একটা মুভমেন্ট। স্ট্রোকস এর যে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড, এটা হচ্ছে আমাদের মুভমেন্ট। এখানে ওই কথাটা বলা হচ্ছিল দ্য মুভমেন্ট অফ দ্য ড্যাশ। তাহলে স্ট্রোকস এর ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড স্ট্রোকস অফ দ্য স্টোন, তাহলে আমাদের কারেক্ট আনসার কি আসতেছে? পিস্টনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তাহলে কি আছে? দ্য মুভমেন্ট অফ দ্য পিস্টন ওয়াজ লিঙ্ক টু এ গিয়ার সিস্টেম। পরের কথাটা আমরা মিলাবো। while the gear mechanism it was connected to while the gear mechanism it was connected to produce rotary motion। তাহলে এখানে বলা হচ্ছিল যে গিয়ার মেকানিজমটা ইট ওয়াজ কানেক্টেড, এটা কানেক্টেড ছিল কার সাথে? গিয়ার মেকানিজমের সাথে। টু প্রডিউস নির্মাণ করার জন্য, রোটারি মোশন নির্মাণ করার জন্য বা উৎপাদন করার জন্য। তাহলে আমরা কোয়েশ্চেন আনসার পাচ্ছি পিস্টন। আচ্ছা, আমরা পরের কোয়েশ্চেনটা পড়ি। পরের কোয়েশ্চেনে যেটা আমাদের বলা আছে সেটা হলো, তাহলে কি বলছে যে এ গ্রেটার সাপ্লাই অফ ড্যাশ ওয়াজ রিকোয়ার্ড টু পাওয়ার স্টিম ইঞ্জিনস, অর্থাৎ স্টিম ইঞ্জিনগুলোকে পাওয়ার দেওয়ার জন্য কিছু একটা দরকার হয়েছিল। তাহলে এখানে গ্রেটার সাপ্লাই, এটা আমাদের একটা কিওয়ার্ড। আর রিকোয়ার্ড মানে হচ্ছে কি? প্রয়োজন। ওয়াজ রিকোয়ার্ড, আর পাওয়ার তো পাওয়ার বুঝতেই পারতেছি। তো আমরা পরের লাইন থেকে পড়বো। আমাদের যেহেতু এখান থেকে আনসারটা শেষ হয়ে গিয়েছিল, আমরা পরের লাইন থেকে পড়া শুরু করি। ইট ওয়াজ এ কি ইনোভেশন দ্যাট উড অ্যালাউ স্টিম পাওয়ার টু স্প্রেড অ্যাক্রস ব্রিটিশ ইন্ডাস্ট্রিজ। আচ্ছা, বলছে যে দ্য ডিমান্ড ফর কোল, which was a relatively cheap energy source, grew rapidly during the Industrial Revolution as it was needed to run not only the factories used to produce manufacturer goods but also steam powered transportation। আচ্ছা, তাহলে আমরা এখানে নিডেড কথাটা পেয়েছি। এখানে আমাদের ছিল রিকোয়ার্ড, ওয়াজ রিকোয়ার্ড টু পাওয়ার স্টিম ইঞ্জিনস, আর এখানে নিডেড কথাটা আছে। এ গ্রেটার সাপ্লাই মানে হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে গ্রু র্যাপিডলি, এটার যে ডিমান্ড হচ্ছে দ্য গ্রু র্যাপিডলি, ডিমান্ড বেড়ে গিয়েছিল। আমরা মোটামুটি তাহলে লোকেশন পেয়ে গেছি, এখান থেকে আমাদের আনসারটা আসবে। তাহলে এখানে বলা হচ্ছে দ্য ডিমান্ড ফর কোল উইচ ওয়াজ এ রিলেটিভলি চিপ এনার্জি সোর্স। আমরা যদি এই অংশটুকু এখন একটু বাদ দিয়ে পড়ি, তাহলে আমাদের কি পড়তে হচ্ছে যে দ্য ডিমান্ড ফর কোল গ্রু র্যাপিডলি ডিউরিং দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন অ্যাজ ইট ওয়াজ নিডেড। এখানে দেখেন ইট ওয়াজ নিডেড, এই ইট বলতে কার কথা বলা হচ্ছে? এই কোলের কথা বলা হচ্ছে। তাহলে ইট বলতে এই কোলের কথা বলা হচ্ছে। কোল ওয়াজ নিডেড টু রান মানে হচ্ছে পরিচালনা করা বা চালনা করার জন্য নট অনলি দ্য ফ্যাক্টরিজ বাট অলসো স্টিম পাওয়ার ট্রান্সপোর্টেশন। সো এই যে স্টিম পাওয়ার ট্রান্সপোর্টেশনের কথা বলা হচ্ছে, সেই স্টিম পাওয়ার ট্রান্সপোর্টেশনকে চালনা করার জন্য, রান করার জন্য আমাদের কি প্রয়োজন ছিল? কোল প্রয়োজন ছিল। আর এখানেও এটা বলছে এ গ্রেটার সাপ্লাই অফ কোল ওয়াজ রিকোয়ার্ড টু পাওয়ার স্টিম ইঞ্জিনস। সো আমাদের তাহলে কারেক্ট আনসার আসতেছে হলো কোল। আমরা 3 নম্বর কোয়েশ্চেনটাতে এখন যাব। 3 নম্বর কোয়েশ্চেনটা আমরা পড়ে আসি, এখানে কি বলা আছে। 3 নম্বর কোয়েশ্চেনের টাইটেলটা আমরা যেটা দেখতেছি সেটাতে বলা আছে হলো টেক্সটাইল ইন্ডাস্ট্রি। এখানে টেক্সটাইল ইন্ডাস্ট্রি সম্পর্কে কথা বলছে। আমরা 3 নম্বর কোয়েশ্চেনের যেটা বলছে, কোয়েশ্চেনটা আমরা যদি পড়ি, এখানে বলছে বিফোর দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের আগে
spinners and weavers worked at home and in dash। এখানে দুইজন ব্যক্তির কথা বলা হচ্ছে, একটা হলো স্পিনার্স আর একটা হচ্ছে ওয়েভার্স। দুইটা গ্রুপ বা দুই দল লোকের কথা বলা হচ্ছে। তারা কাজ করেছিল বাসা বাড়িতে এবং আরো একটা জায়গায়। তো এখানে কোন জায়গায় তারা কাজ করতো সেই জায়গাটা আমাদের লাগবে। তো আমরা এখন এইখানে যেহেতু আনসার পেয়েছিলাম পারসন, আমরা এর পরের লাইন থেকে পড়া শুরু করব। এখানে দেওয়া আছে আমাদের হলো ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। আমরা এই প্যারাগ্রাফ থেকে কোথাও স্পিনার্স এবং ওয়েভার্স পাচ্ছি না। স্পিনার্স এবং ওয়েভার্স পাইতে গেলে আমাদের পেতে গেলে আমাদের পরের লাইন থেকে পড়তে হবে বা পরের প্যারাগ্রাফে যেতে হবে। এখানে যেটা আছে আমরা এখনো এটা পাচ্ছি না। ইয়েস, আমরা এখানে পাচ্ছি বাট প্রিয়র টু ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। এখানে বলছে যে প্রিয়র টু ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের পূর্বে। আচ্ছা, এর পরে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে আছে হইলো হোমস কথাটা আমরা পেয়েছি, স্পিনার্স এবং ওয়েভার্স, তারপরে ড্রায়ার্স। অর্থাৎ তিনটা কথা আমরা এখানে দেখতে পাচ্ছি, স্পিনার্স, ওয়েভার্স, ড্রায়ার্স, তিনটা ওয়ার্ডস আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের এখানে স্পিনার্স অ্যান্ড ওয়েভার্স নিয়ে কথা বলা হচ্ছে। তাহলে আমার যেটা মনে হচ্ছে বা আমরা যেটা ধারণা করছি এখান থেকে আমাদের আনসারটা আসবে। সো আমরা এখন এই লাইনটুকু পড়বো। বলছে যে ব্রিটেন হ্যাড প্রডিউসড টেক্সটাইলস লাইক উল, লিনেন অ্যান্ড কটন ফর হান্ড্রেডস অফ ইয়ার্স। এখানে আমাদের যেটা বলা আছে সেটা হলো যে ব্রিটেন হ্যাড প্রডিউসড টেক্সটাইলস লাইক উল, লিনেন অ্যান্ড কটন ফর হান্ড্রেডস অফ ইয়ার্স। অর্থাৎ শত শত বছর ধরে তারা উৎপাদন করেছে হচ্ছে টেক্সটাইলস, যেমন উলের কথা বলছে, লিলেনের কথা বলছে, কটনের কথা বলছে। বাট প্রিয়র টু দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের পূর্বে। তো এই কথাটা এখানে বলা হয়েছিল কোয়েশ্চেনে যে বিফোর দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের পূর্বে। আচ্ছা, দ্য ব্রিটিশ টেক্সটাইলস বিজনেস, বলছে দ্য ব্রিটিশ টেক্সটাইল বিজনেস ওয়াজ এ ট্রু কটেজ ইন্ডাস্ট্রি। আসলে এটা ছিল একটা কটেজ ইন্ডাস্ট্রি। উইথ দ্য ওয়ার্ক পারফর্মড ইন স্মল ওয়ার্কশপস। উইথ দ্য ওয়ার্ক কাজের সাথে, যে কাজ, উইথ দ্য ওয়ার্ক পারফর্মড ইন স্মল ওয়ার্কশপস, অর্থাৎ কাজ করা হতো, কাজগুলো সম্পাদন করা হতো কোথায়? স্মল ওয়ার্কশপসে, অর্থাৎ ছোট ছোট ওয়ার্কশপস গুলোতে। অর ইভেন হোমস, বাসা বাড়িতে। বাই ইন্ডিভিজুয়াল স্পিনার্স, ওয়েভার্স অ্যান্ড ড্রায়ার্স, অর্থাৎ স্পিনার্সরা, ওয়েভার্সরা এবং ড্রায়ার্সরা, এদের এদের মাধ্যমে। তো এখানেও সেম কথাটা বলছে যে বিফোর দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন স্পিনার্স অ্যান্ড ওয়েভার্স ওয়ার্কড অ্যাট হোম অ্যান্ড ইন। তাহলে এখানে কি হবে? এখানে আমাদের কারেক্ট আনসার হবে ওয়ার্কশপস। আমরা কোয়েশ্চেন নাম্বার 4 এখন পড়বো। কোয়েশ্চেন নাম্বার 4 এ আমাদের যেটা বলা আছে, নট অ্যাজ মাচ ড্যাশ ওয়াজ নিডেড। বলছি যে নট অ্যাজ মাচ, অর্থাৎ খুব বেশি প্রয়োজন পড়ে নাই, খুব বেশি প্রয়োজন ছিল না। ওয়াজ নিডেড, খুব বেশি ড্যাশ ওয়াজ নিডেড, মানে খুব বেশি কিছু একটা জিনিসের প্রয়োজন ছিল না। টু প্রডিউস ক্লোথস ক্লোথস once the spinning jenny and power loom were invented। একবার যখন স্পিনিং জেনি আর একটা হচ্ছে পাওয়ার লুম, এই দুইটা জিনিস যখন ইনভেন্টেড করা হয়েছিল, তখন খুব বেশি একটা জিনিসের প্রয়োজন পড়ে নাই কি করার জন্য? ক্লথস প্রডিউস করার জন্য, ক্লথস। সো ক্লথস প্রডিউস করার জন্য আমাদের, তাহলে আমরা পরের লাইন থেকে এখন পড়বো, যেহেতু আমরা 3 নম্বর কোয়েশ্চেন আনসার এখান থেকে পেয়েছিলাম। আমরা এখানে যদি পরের লাইন থেকে পড়ি, আমাদের এখানে পরের লাইনের এখানে দেখা যাচ্ছে, এখানে আছে ইনভেন্টেড, এখানে আছে ইনোভেশনস, এখানে আছে স্পিনিং জ্যানি, এটা একটা, আর একটা হচ্ছে যে পাওয়ার লুম। হ্যাঁ, এই দুইটা ওয়ার্ড আমরা পেয়েছি, ক্লথও পেয়েছি। তো এখানে আমরা যেহেতু এখানে ইনোভেশন পেয়েছি, অর্থাৎ আমাদের
স্পিনিং জেনি শব্দটা আমরা এখানে পেয়েছি, তারপরে পাওয়ার লুম শব্দটা এখানে পেয়েছি, অর্থাৎ কিওয়ার্ড গুলো মোটামুটি সব আমরা পেয়ে গেছি। আমাদের এখন আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে রিকোয়ার অর্থাৎ নিডেড টু, এই নিডেড টু ওয়ার্ডটার সাথে আমরা সিনোনিম একটা খোঁজার চেষ্টা করব, কারণ নিডেড টু মানে হচ্ছে আমাদের প্যাসেজে এটার জন্য থাকতে পারে হলো রিকোয়ার্ড থাকতে পারে, অথবা আমাদের রিকোয়ার্ডের জায়গা অথবা আমাদের থাকতে পারে হচ্ছে আরো অন্য কোনো ওয়ার্ড থাকতে পারে। তো আমরা সেটা নিয়ে একটু কাজ করব। আমরা এখানে রিকোয়ার্ড কথাটা দেখতে পাচ্ছি, নিডেড টু এর পরিবর্তে আমরা রিকোয়ার্ড কথাটা দেখতে পাচ্ছি। তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই কয়েকটা লাইনের ভিতরে আনসারটা আছে। আচ্ছা, তো আমরা যদি এখন এখান থেকে পড়া শুরু করি, তাহলে এখানে যেটা বলছে যে starting in the mid 70s 1700s, innovations like the spinning jenny and the power loom made weaving clothes and spinning yarn and thread much easier. তাহলে এই যে ইনোভেশনস গুলো, অর্থাৎ নতুন নতুন যে মেশিন গুলো আবিষ্কার হলো, যেমন স্পিনিং জেনি একটা মেশিন, তারপরে পাওয়ার লুম একটা মেশিন, তো এরা কি করলো, ওয়েভিংটাকে অর্থাৎ বুনন শিল্পটাকে, ক্লথ ওয়েভিং ক্লথ মানে কাপড় বুননটাকে, এবং স্পিনিং ইয়ার্ন যেটা সুতা কাটাকে, এবং থ্রেড করা, সবগুলোকে ইজিয়ার করে দিল। উইথ দিস মেশিনস, এই মেশিনগুলো দিয়ে, পরের কথাটাতে বলছে রিলেটিভলি লিটল লেবার ওয়াজ রিকোয়ার্ড টু প্রডিউস ক্লথস। তার মানে এখানে যেটা বলা হচ্ছে যে এই মেশিনগুলো দিয়ে লিটল লেবারের কথা বলা হচ্ছে, অর্থাৎ খুব সামান্য লেবার আমাদের দরকার পড়তো। তাহলে লিটল কথাটা বলছে, তাহলে আমরা লিটল কথাটাকে যদি এখানে এখন ম্যাচ করাই, নট অ্যাজ মাচ, নট অ্যাজ মাচ মানে হচ্ছে লিটল, তাহলে নট অ্যাজ মাচ লেবার ওয়াজ নিডেড টু প্রডিউস ক্লোথস। তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার কি আসতেছে? আমরা নিঃসন্দেহে দেখতে পাচ্ছি কারেক্ট আনসার আসতেছে হচ্ছে লেবার। আমরা পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 5 আমরা এখানে এখন পড়বো। কোয়েশ্চেন নাম্বার 5 এ যেটা বলা হচ্ছে, মেল্টিং অফ আয়রন ওরি, melting of iron ore with coke resulted in material that was better dash। বলছে মেল্টিং অফ আয়রন ওরি, এখানে আয়রন ওরি নামে একটা উপাদানের কথা বলা হচ্ছে। তো ওইটা যখন মেল্টিং করছে উইথ কোক, কোকের সাথে, সেটা রেজাল্টেড ইন, এর ফলে একটা, রেজাল্টেড ইন বলতে যেটা বলা হচ্ছে, এর ফলে একটা, রেজাল্টেড ইন মানে হচ্ছে তৈরি হচ্ছে একটা ম্যাটেরিয়াল, একটা পদার্থ, দ্যাট ওয়াজ বেটার, যেটা ছিল একটা বেটার কিছু একটা, এখানে বেটার আমাদের একটা কিওয়ার্ড, আমরা এটা দেখব। তাহলে আমরা এখন ওই অনুযায়ী লোকেশন পড়ার চেষ্টা করি। আমরা আয়রন ওরি শব্দটা দেখব, এদিকে কোথাও আয়রন ওরি শব্দটা আমরা পাচ্ছি কিনা। আমরা এখানে এই প্যারাগ্রাফেও আমরা পাচ্ছি না এরকম। আমরা পরের প্যারাগ্রাফে চলে যাই। আমরা এখান থেকেও যেটা পড়তে পারি, সরি, হ্যাঁ, আমরা এখান থেকে পড়বো। দ্য ব্রিটিশ আয়রন ইন্ডাস্ট্রি, এখানে আমাদের মেল্টিং কথাটা আছে, আয়রন ওরি কথাটা আছে, কোক আছে, ইনস্টেড অফ, আচ্ছা, হ্যাঁ, এখানে আমরা পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই প্যারাগ্রাফের ভেতরে আমাদের আনসারটা আছে। তো আমরা এখানে প্রথমে পড়বো যেটা বলছে, দ্য ব্রিটিশ আয়রন ইন্ডাস্ট্রি অলসো আন্ডারওয়েন্ট মেজর চেঞ্জ অ্যাজ ইট অ্যাডপ্টেড নিউ ইনোভেশনস। বলছে যে ব্রিটিশ যে আয়রন ইন্ডাস্ট্রিটা ছিল, সেটা আন্ডারওয়েন্ট মানে গিয়েছিল মেজর চেঞ্জ, বড় পরিবর্তনের মধ্য দিয়ে, অ্যাজ ইট অ্যাডপ্টেড যেহেতু এটা অ্যাডপ্টেড করেছিল নিউ ইনোভেশন, নতুন নতুন ইনোভেশনস গুলো। চিফ অ্যামাং দ্য নিউ টেকনিক্স ওয়াজ দ্য মেল্টিং অফ আয়রন ওরি উইথ কোক। সবচেয়ে যেটা প্রধান যেটা ছিল, চিফ অ্যামাং দ্য নিউ টেকনিক্স, যতগুলো নিউ টেকনিক ছিল তার ভিতরে চিফ ওয়াজ মানে প্রধানটা ছিল হচ্ছে মেল্টিং অফ আয়রন ওরি উইথ কোক, অর্থাৎ আয়রন ওরির সাথে কোকের যে মেল্টিংটা, এই ম্যাটেরিয়াল মেড বাই হিটিং কোল, যেটা হিটিং কোলের মাধ্যমে তৈরি হয়,
ইনস্টিড অফ দ্য ট্রেডিশনাল চারকোলের পরিবর্তে। আচ্ছা, দিস মেথড ওয়াজ চিপার, বলছে যে এই যে মেল্টিং অফ আয়রন ওরি উইথ কোক, এটা যে এখানে মেল্টিং করতেছে এবং এই যে এই মেথডটা হচ্ছে চিপার। তাহলে আমাদের এখানে দিস মেথড ওয়াজ চিপার, এটা একটা পাচ্ছি। অ্যান্ড প্রডিউস মেটালস দ্যাট ওয়ার অফ এ হায়ার কোয়ালিটি, এখানে একটা মেটাল তৈরি হয় যেটা আসলে একটা হায়ার কোয়ালিটির কথা বলা হচ্ছে, অর্থাৎ এর কোয়ালিটিটা হাই বলা হচ্ছে। তাহলে আমরা যদি এখন এখানে বলি যে এই যে মেটালটা তৈরি করতেছে, মেটাল বা ধাতুগুলো তৈরি করতেছে, সেগুলো হচ্ছে হায়ার কোয়ালিটির। আমরা যদি এখানে এখন দেখি যে মেল্টিং অফ আয়রন ওরি উইথ কোক রেজাল্টেড ইন ম্যাটেরিয়াল, একটা ম্যাটেরিয়াল তৈরি করে দ্যাট ওয়াজ বেটার কোয়ালিটি, যদি আমরা বলি তাহলে আমাদের কারেক্ট আনসার হবে কোয়ালিটি। তাহলে 5 নম্বর কোয়েশ্চেনের কারেক্ট আনসার হচ্ছে কোয়ালিটি। তাহলে দিস মেথড ওয়াজ চিপার অ্যান্ড প্রডিউস মেটালস দ্যাট ওয়ার অফ এ হায়ার কোয়ালিটি। আচ্ছা, এখানে আমরা যদি বলি ওয়াজ বেটার চিপার, তাহলে চিপার কি হবে? না, এখানে চিপার কথাটা আসে না, কারণ হচ্ছে চিপার পরে আমাদের আরেকটা ওয়ার্ড লাগবে। তাহলে আরেকটা ওয়ার্ড আমি কি বসাবো? কাজেই কোয়ালিটি, এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আমরা পরের কোয়েশ্চেনটা একটু আনসার করার চেষ্টা করব। কোয়েশ্চেন নাম্বার 6 বলছে যে ডিমান্ড ফর আয়রন ইনক্রিজড উইথ দ্য গ্রোথ অফ দ্য ড্যাশ, অর্থাৎ আয়রনের যে একটা ডিমান্ড বা চাহিদা সেটা বেড়ে গিয়েছিল, যে আয়রনের যে ডিমান্ড বা চাহিদা সেটা বেড়ে গিয়েছিল। আর এর সাথে সাথে কার সাথে? দ্য গ্রোথ অফ দ্য সামথিং, অর্থাৎ অন্য কিছু একটার গ্রোথ যখন বেড়ে গিয়েছিল তখন আয়রনের ডিমান্ডটাও বেড়ে গিয়েছিল। আমরা পরের লাইন থেকে এখানে পড়বো, যেহেতু আমরা এই কোয়ালিটি পর্যন্ত আসছিলাম, তারপরের অংশ থেকে আমরা পড়ি। বলছে ইনএবলিং ব্রিটেনস আয়রন অ্যান্ড স্টিল প্রোডাকশন টু এক্সপ্যান্ড। স্টিল প্রোডাকশন, আচ্ছা, ব্রিটেনস আয়রন অ্যান্ড স্টিল প্রোডাকশন ইনএভেলিং, এই ঘটনাটা কি করেছিল? ইনএবল করেছিল ব্রিটেনের আয়রন এবং স্টিল প্রোডাকশনকে এক্সপ্যান্ড করতে, অর্থাৎ বর্ধিত করতে। ইন রেসপন্স টু ডিমান্ড ক্রিয়েটেড বাই দ্য Napoleonic Wars and the expansion of the railways from the 1830s. In response to demand, অর্থাৎ ডিমান্ড যেহেতু বেড়ে গিয়েছিল, সেই ডিমান্ডকে রেসপন্স করার জন্য আয়রন এবং স্টিল প্রোডাকশনটা বৃদ্ধি পেয়েছিল। এখানে বলা হচ্ছে যে আয়রন এবং স্টিল প্রোডাকশন, এই দুইটা জিনিসের প্রোডাকশন বৃদ্ধি পেয়েছিল, টু এক্সপ্যান্ড। এই দুইটা জিনিসের বৃদ্ধি পেয়েছিল মূলত হচ্ছে নেপোলিয়নিক ওয়ারের কারণে। আচ্ছা, এরপরে বলছে দ্য এক্সপেনশন, বর্ধিত হয়েছিল, এক্সপেনশন বৃদ্ধি পেয়েছিল, অফ দ্য রেলওয়েজ, অর্থাৎ রেলওয়ের লাইন বৃদ্ধি পেয়েছিল, ফ্রম দ্য 1830s, অর্থাৎ 1830-এর দশকে রেলওয়ের চাহিদাটাও বেড়ে গিয়েছিল। তাহলে এখানে বলা হচ্ছে যে ডিমান্ড ফর আয়রন ইনক্রিজড উইথ দ্য গ্রোথ অফ দ্য রেলওয়েজ। তাহলে আমরা কারেক্ট আনসার পাচ্ছি হচ্ছে রেলওয়েজ। আচ্ছা, আমরা পরের কোয়েশ্চেনে চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 7। আমরা এখানে কমিউনিকেশনস দেখতে পাচ্ছি, তারপরে আরবানাইজেশন দেখতে পাচ্ছি। সো ওইগুলো আমরা আসলে একটু কুইকলি দেখব। আমরা কুইকলি দেখার পরে আমরা কোয়েশ্চেন নাম্বার 7-এ চলে যাব। তো এখান থেকে আমরা কিছু যেটা নিতে পারি কমিউনিকেশনসে, যেতে এখানে আমরা কুক এই ওয়ার্ডটাকে নিতে পারি, তারপরে উইট স্টোন এই দুইটা নিতে পারি, টেলিগ্রাফ নিতে পারি, টেলিগ্রাফি। আচ্ছা, লোকোমোটিভস আমরা এই ওয়ার্ডটাকে নিব। আচ্ছা, স্মল টাউনস টার্নড ইনটু সিটিজ, এখানে টাউনস কথাটা আমরা নিতে পারি, সিটিজ কথাটা নিতে পারি। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। আমরা এই কিওয়ার্ডগুলো ধরে ধরে আগাবো যে কোথায় আমাদের আনসারটা হবে। দ্য নিউ সিটিজ ওয়ার ডার্টি, এখানে ডার্টির কথাটা বলা আছে। ক্রাউডেড অ্যান্ড ল্যাকড, অভাব ছিল, সাফিসিয়েন্ট পর্যাপ্ত কিছু একটা। সো আমরা এখন দেখব, আমরা পরের কথাতেই পরের প্যাসেজে কমিউনিকেশন পাচ্ছি। তারপর আমরা এখানে হচ্ছে ভার্জন ইউনিটি রেলওয়ে সিগন্যালিং,
আমরা এর পরের প্যাসেজে আরবানাইজেশন সম্পর্কে বলতে পারছি। আচ্ছা, লোকোমোটিভস আমরা কথাটা পেয়েছি, টেলিগ্রাফি কথাটা পেয়েছি, যে টেলিগ্রাফি সিস্টেম, তার মানে টেলিগ্রাফি লোকোমোটিভস পর্যন্ত আমরা এসেছি। এরপরে টাউনস এন্ড সিটিস, এখানে আমরা দেখব, আমরা এখানে সিটিস কথাটা পেয়েছি, এই যে রুরাল এরিয়াস কথাটা পেয়েছি, টাউনস কথাটা পেয়েছি। আচ্ছা, এরপরে তাহলে আমাদের আনসার আসবে, অর্থাৎ আমরা যদি এখন এই লাইন থেকে যদি পড়া শুরু করতে পারি, তাহলে এখানে কি আসতেছে? দিস র্যাপিড আরবানাইজেশন ব্রট সিগনিফিক্যান্ট চেঞ্জেস, বড় বড় চেঞ্জ এসেছিল, অ্যাজ ওভার ক্রাউডেড সিটিজ সাফার ফ্রম পলিউশন অ্যান্ড ইনএডিকুয়েট স্যানিটেশন। অর্থাৎ এইখানে কেন জানি মনে হচ্ছে আমাদের আনসারটা আছে। বলা হচ্ছে যে দ্য নিউ সিটিজ ওয়ার ডার্টি ক্রাউডেড অ্যান্ড ল্যাকড সাফিসিয়েন্ট। এই চারটা জিনিসের কথা, তিনটা জিনিসের কথা বলা হচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এরকম তিনটা জিনিসের কথা এখানেও বলা হচ্ছে। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, দিস র্যাপিড আরবানাইজেশন ব্রট সিগনিফিক্যান্ট চ্যালেঞ্জেস অ্যাজ ওভারক্রাউডেড সিটিজ সাফার্ড ফ্রম পলিউশন অ্যান্ড ইনঅ্যাডিকুয়েট স্যানিটেশন। এখানে ইনঅ্যাডিকুয়েট স্যানিটেশনের কথা বলা হয়েছে, অর্থাৎ স্যানিটেশন ইনঅ্যাডিকুয়েট বলতে যেটা বোঝাচ্ছে সেটা হলো ল্যাকড সাফিসিয়েন্ট স্যানিটেশন। আমরা যদি এখানে স্যানিটেশনকে আমরা যদি আনসার হিসেবে ধরি, তাহলে আমাদের আনসারটা আসতেছে, আমরা স্যানিটেশনকে এখানে আনসার হিসেবে নিয়ে যাচ্ছি। ওকে, তাহলে আমাদের দ্য নিউ সিটিজ ওয়ার ডার্টি ক্রাউডেড অ্যান্ড ল্যাকড সাফিসিয়েন্ট স্যানিটেশন। সো ল্যাকড সাফিসিয়েন্ট স্যানিটেশন মানে হচ্ছে ইনএডিকুয়েট স্যানিটেশন, কাজেই আমাদের কারেক্ট আনসার হচ্ছে স্যানিটেশন। তাহলে আমরা এখানে কি করলাম, 1 থেকে আমরা 7 পর্যন্ত কোয়েশ্চেন আনসার পেয়ে গেছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ওয়াচ করার জন্য।